নমস্কার। আচ্ছা, একজন ইঞ্জিনিয়ারের জন্য সবচেয়ে জটিল আর ইন্টারেস্টিং মেশিন কি হতে পারে? কোনো সুপারকার বা কোনো রকেট? না, উত্তরটা কিন্তু আমাদের নিজেদের শরীর। হ্যাঁ, মানবদেহ। আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মূল সূত্রগুলো এই জীবন্ত মেশিনটাকে বুঝতে সাহায্য করে। আর এই অসাধারণ ফিল্ডটার নামই হল বায়োমেকানিক্স। একবার ভাবুন তো, একজন ফাস্ট বোলার যখন একটা পারফেক্ট ইয়র্কার দেন তখন ঠিক কি হয়? এটা কি শুধুই ম্যাজিক, বা বছরের পর বছর ধরে করা প্র্যাকটিস, নাকি এর পেছনে কাজ করছে একদম নিখুঁত মেকানিক্স? উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের শরীরের ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যেই। চলুন আজ এই রহস্যটা একটু একটু করে ভেদ করা যাক। তো ওই ইয়র্কারের রহস্য বুঝতে গেলে সবার আগে আমাদের বোলারের মুভমেন্ট বা গতির ব্লুপ্রিন্টটা বুঝতে হবে। মানে যে কোনো মেশিনকে বুঝতে গেলে যেমন আগে তার নড়াচড়াটা বর্ণনা করতে হয়, ঠিক তেমনই। আর বায়োমেকানিক্সে এই কাজটাই করে যে শাখা, তার নাম হলো কিনেম্যাটিক্স। মানে ধরুন, কিনেম্যাটিক্স অনেকটা এরকম, যেন ওষুধি বলটা হাত থেকে বেরোনোর পর তার স্পিড কত, কোন পথে যাচ্ছে, কতটা ঘুরছে, এই সব বর্ণনা করছে। কিন্তু বোলার কতটা জোরে বলটা ছুড়ল, সেই ফোর্স বা শক্তি নিয়ে ও একদমই ভাবে না। যে কোনো গতিকে অঙ্কের ভাষায় মাপার জন্য আমাদের কয়েকটা মূল জিনিস লাগে, যেমন বস্তুটার পজিশন মানে অবস্থান, ভেলোসিটি মানে বেগ, আর অ্যাক্সেলারেশন মানে ত্বরণ। এইগুলোই হলো মোশন বা গতির ভাষার এবিসি এর মতো। সে হাঁটাচলাই হোক বা ক্রিকেট বল করা, সব কিছুকেই এই লিনিয়ার আর অ্যাঙ্গুলার মোশনের ভ্যারিয়েবলগুলো দিয়েই মাপা হয়। তাহলে মনে করার চেষ্টা করুন তো, যে পদ্ধতিতে আমরা ফোর্সের কথা না ভেবে শুধু মোশনকে ডিসক্রাইব করি, তাকে কি বলে? ঠিক ধরেছেন, কিনেম্যাটিক্স। আচ্ছা, গতিকে বর্ণনা করা তো গেল, কিন্তু এটা তো গল্পের মাত্র অর্ধেকটা, তাই না? আসল প্রশ্ন তো হলো, এই গতিটা আসছে কোথা থেকে? এর পেছনের কেনটা কি? কোন শক্তি এই মুভমেন্ট তৈরি করছে? চলুন এবার সেই শক্তির খেলাটা একটু দেখে নেওয়া যাক। দেখুন, কিনেম্যাটিক্স আর কিনেটিক্সের মধ্যে পার্থক্যটা খুব সোজা। কিনেম্যাটিক্স যদি হয় কি ঘটছের বর্ণনা, তাহলে কিনেটিক্স হলো কেন ঘটছের কারণ। কিনেটিক্সের মাধ্যমেই আমরা বোলারের মাসল থেকে আসা সেই ফোর্সটাকে বিশ্লেষণ করি, যা ওই ইয়র্কারটাকে ওরকম বিধ্বংসী বানিয়েছে। আর কিনেটিক্সের একেবারে কেন্দ্রে রয়েছে নিউটনের সেই বিখ্যাত দ্বিতীয় সূত্র F=ma। এর মানেটা খুব সহজ, ফোর্স যত বেশি হবে অ্যাক্সিলারেশনও তত বেশি হবে। বলতে গেলে এটাই কিনেটিক্সের হার্টবিট। F=ma, এটা মনে রাখার একটা মজার উপায় আছে। শুধু ভাবুন, ফোর্স মানে মায়ের শক্তি। এই ছোট্ট লাইনটা মাথায় রাখলে নিউটনের দ্বিতীয় সূত্রটা আর গুলিয়ে যাবে না। কিন্তু F=ma তখনই ভালো কাজ করে যখন ফোর্সটা মোটামুটি একই থাকে। কিন্তু ধরুন, যখন কেউ লাফ দিচ্ছে, তখন তো ফোর্সটা মুহূর্তে মুহূর্তে বদলাচ্ছে, তাই না? সেখানেই আমাদের আরেকটা শক্তিশালী টুল কাজে লাগে, আর সেটা হলো ওয়ার্ক এনার্জি প্রিন্সিপাল। সোজা কথায়, একটা সিস্টেমের ওপর যতটা কাজ করা হয়, তার কাইনেটিক এনার্জি ঠিক ততটাই বদলে যায়। তাহলে এবার বলুন তো, কোনো বস্তুর উপর কাজ করা ফোর্স আর তার ফলে তৈরি হওয়া অ্যাক্সিলারেশনের মধ্যে সম্পর্কটা কোন নীতি থেকে আসে? হ্যাঁ, নিউটনের দ্বিতীয় সূত্র। বেশ, আমরা গতি আর বল নিয়ে তো অনেক কথা বললাম, কিন্তু এই যে আমাদের শরীর, এই জীবন্ত মেশিনটা, এটা কি দিয়ে তৈরি? আমাদের শরীরের চ্যাসিস মানে হাড় আর তার লিভার মানে পেশি, এগুলো কেন সাধারণ মেশিনের থেকে এতটা আলাদা? দেখুন, মানুষের তৈরি যে কোনো মেশিনের সাথে আমাদের শরীরের সবচেয়ে বড় পার্থক্যটা হলো অ্যাডাপ্টেশন, মানে অভিযোজন করার ক্ষমতা। আমাদের শরীর দরকার পড়লে নিজেকে শুধু মেরামতি করে না, আরও মজবুত করেও তোলে। হাড়কে একটা সাধারণ কাঠ বা লাঠির মতো ভাবলে কিন্তু খুব ভুল হবে। বরং একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে ভাবুন, এটা একটা অত্যন্ত অ্যাডভান্সড কম্পোজিট মেটেরিয়াল, অনেকটা কার্বন ফাইবার বা রিইনফোর্সড কংক্রিটের মতো, দারুণ শক্তিশালী অথচ ওজনে হালকা। বায়োমেকানিক্সে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে, ফর্ম ফলোজ ফাংশন। মানে আমাদের শরীরের গঠন তার কাজের ওপর নির্ভর করে বদলায়। যখন হাড়ের ওপর চাপ পড়ে, তখন শরীর পুরনো হাড় সরিয়ে সেখানে আরও নতুন আর শক্তিশালী হাড় তৈরি করে। তার মানে আমাদের শরীরটা কোনো স্থির মেশিন নয়, এটা একটা ইন্টেলিজেন্ট সিস্টেম যা নিজেকে ক্রমাগত আপগ্রেড করে। ৪৫%, শুধু একটা সংখ্যা, কিন্তু এর পেছনের গল্পটা শুনলে অবাক হয়ে যাবেন। একজন প্রফেশনাল টেনিস প্লেয়ারের যে হাতে সে সার্ভ করে, সেই হাতের হাড় অন্য হাতের চেয়ে প্রায় ৪৫% বেশি মোটা হতে পারে। ভাবুন একবার, এটাই হলো অ্যাডাপ্টেশনের জ্বলজ্বন্ত প্রমাণ। শরীরটা নিজেই নিজেকে প্রয়োজন মতো আপগ্রেড করে নিচ্ছে। তাহলে
যে নীতিটা বলে যে মেকানিক্যাল লোড বা চাপের কারণে হাড় নিজের গঠন বদলে নেয়, তার নাম কি? এর উত্তর হল ওলফস ল। তো আমরা এই জীবন্ত মেশিনের গঠন আর কাজ করার পদ্ধতি বুঝলাম, কিন্তু প্রশ্ন হলো এর পারফরমেন্স আমরা মাপব কী করে? চলুন দেখি আধুনিক টেকনোলজি আমাদের কিভাবে সাহায্য করে। এটা অনেকটা ফর্মুলা 1 রেসিংয়ের মতো। যেমন একটা গাড়ির পারফরমেন্স ডেটা নেওয়ার জন্য সেটার গায়ে অনেক সেন্সর লাগানো থাকে, ঠিক সেভাবেই মোশন ক্যাপচার ল্যাবে একজন অ্যাথলিটের শরীরে রিফ্লেকটিভ মার্কার লাগিয়ে হাই স্পিড ক্যামেরা দিয়ে তার প্রতিটি মুভমেন্ট রেকর্ড করা হয়। এরপর সফটওয়্যার দিয়ে একটা 3D মডেল বানিয়ে ফোর্স প্লেটের ডেটার সাথে মিলিয়ে তার পারফরমেন্সকে নিখুঁতভাবে বিশ্লেষণ করা হয়। এতক্ষণ আমরা যা যা জানলাম, এবার চলুন দেখি বাস্তব জীবনে, বিশেষ করে ভবিষ্যতের ইঞ্জিনিয়ারদের জন্য এই জ্ঞানের আসল গুরুত্বটা কোথায়। বায়োমেকানিক্সের জ্ঞান কিন্তু শুধু বইয়ের পাতায় আটকে নেই। স্পোর্টসে অ্যাথলিটদের পারফরমেন্স বাড়ানো থেকে শুরু করে আরও ভালো কৃত্রিম জয়েন্ট বা প্রস্থেটিক্স ডিজাইন করা, এমনকি ফ্যাক্টরির ওয়ার্কস্টেশনকে আরও নিরাপদ বানানো, সব জায়গাতেই বায়োমেকানিক্সের অসম্ভব ভূমিকা আছে। তাহলে শেষ পর্যন্ত বায়োমেকানিক্স কি? এটা শুধু গতির অঙ্ক নয়, এটা হলো মানুষের স্বাস্থ্য আর পারফরমেন্সকে আরও ভালো করা ইঞ্জিনিয়ারিং। আর আজকের দিনে রোবোটিক্স, ওয়্যারেবল টেকনোলজি বা পার্সোনালাইজড মেডিসিনের মতো ফিল্ডের সাথে বায়োমেকানিক্স কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। এটা এমন একটা ফিল্ড যা আমাদের জীবনের মানকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। তাই প্রশ্নটা হলো, ভবিষ্যতের ইঞ্জিনিয়ার হিসেবে আমরা যখন শরীরকে একটা মেশিন হিসেবে বুঝতে পারছি, তখন বায়োমেকানিক্সের এই জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা কি মানুষের ক্ষমতার সীমাটাকে আরও একটু ঠেলে এগিয়ে নিয়ে যেতে পারি না? ভাবার বিষয়, তাই না?